সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহানিত। আজকে আমরা কথা বলবো ব্যবসায়ীদের বিনিয়োগ কম প্রভাব অর্থনীতিতে কেন, বর্তমানে বিষয় আশয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এর জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাহাউদ্দিন মিয়া, বিনিয়োগ বিশ্লেষক ও গ্রুপ সিইও, বেঙ্গল এয়ার লিফট লিমিটেড। এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বাহাউদ্দিন মিয়া আপনার কাছে জানতে চাবো, যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যবসায়ীদের বিনিয়োগ কম আমাদের এই অর্থনীতিতে, এটা কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ এটিএন বাংলাকে এই প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। সো ব্যবসায়ীদের বিনিয়োগ কম, এটার পিছনে কিছু কারণ ডেফিনেটলি থাকে। সেটা হলো বিনিয়োগ বান্ধব পরিবেশ কি আমাদের দেশে আছে কি না, কেন ব্যবসায়ীরা বিনিয়োগ করবে। সো এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলোই এটার রেসপন্স করে দেবে যে কেন ব্যবসায়ীরা বিনিয়োগ কম করছে। সো এটা প্রথম যদি আমি বলি যে বিনিয়োগের জন্য ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা আমাদের দেশে। ইনফ্রাস্ট্রাকচার ইন ডেভেলপ মানে ডিফারেন্ট এরিয়াতে হতে পারে। সেটা হলো আমাদের ধরেন বিনিয়োগ প্রতিবন্ধক শিল্প কারখানা গড়া যাচ্ছে কিনা, আমাদেরকে রোড ট্রান্সপোর্টেশন ঠিকমতো আছে কিনা, আমাদের সাধারণত রপ্তানি ক্ষেত্রে যদি বলি তো সেক্ষেত্রে আমাদের এয়ার এবং সিতে যে রপ্তানি হয় সেখানকার মানে সিপোর্ট এয়ারপোর্টগুলো ওরকমের পরিবেশ বান্ধব আছে কিনা, এটা একটা ইস্যু। এটাকে আমি একটা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি যে ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো থাকে তাহলে ইনভেস্টমেন্টের জন্য লোকজন এগিয়ে আসবে। এখন কারা এগিয়ে আসবে? ইনভেস্টমেন্ট তো আমাদের জানি যে আমরা ইনভেস্টমেন্ট করে কারা, একটা হলো এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টর, আর একটা লোকাল ইনভেস্টর। সো দুজনরাই কিন্তু যখনই কোনো ইনভেস্ট করবে তারা একটা রিস্ক অ্যানালাইসিস করে থাকে যে আমি কি যে ইনভেস্টমেন্টে যাচ্ছি আমি কি আর উই গেটিং আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাচ্ছি কি না। সো এটা করতে তারা নেক্সট পদক্ষেপে দেখে যে স্থিতিশীল একটা গভর্নেন্স আছে কিনা দেশে। সেটা মানে যখনই দেখবে যে গভর্নেন্স স্থিতিশীল আছে মানে তখন তারা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য এগিয়ে আসবে। এটার জন্য তারা শুধুমাত্র এটাই দেখবে না, তারা দেখবে যে দেশের সোশিও ইকোনমিক কন্ডিশন কেমন আছে, পলিটিক্যাল কন্ডিশন কেমন আছে। তারপরে আমরা যেটা গুড গভর্নেন্স বলে থাকি যে ইনভেস্টররা যখন আসবে তখন তারা দেখবে যে আমরা এদেশে ইনভেস্ট যখন করছি এটা কি আমরা কতদিনে রিটার্ন করতে পারবো। তারপরে ইনভেস্টমেন্টের জন্য আমরা যে সমস্ত আমরা বলি প্রায়র যে অ্যাক্টিভিটিসগুলো আছে এটা কি ইজি কিনা। সে লাইক একটা ফরেন ইনভেস্টর যখন আসবে তখন তারা দেখবে যে এই আমাদের দেশের ব্যুরোক্রেসি যে সিস্টেমগুলো আছে এটা কি আমরা কাম আপ করতে পারছি কিনা, এই সিস্টেম থেকে বের হয়ে আসতে পারছি কিনা, তাদেরকে কি সহযোগিতা করতে পারছি কিনা যে তারা ইমিডিয়েট লাইক তাদের কোম্পানি রেজিস্ট্রেশন শুরু করছে, তাদের লাইসেন্স পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তারপরে তাদের ইনভেস্টমেন্টে এখনই প্রোডাকশন প্রসেসে চলে যেতে পারছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারছে। সো এই জিনিসগুলো ওতপ্রোতভাবে জড়িত ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টের পক্ষে। সো এটা ছাড়াও ধরেন আরও আছে আমাদের দেশে, বিশেষ করে যদি আমি বলে থাকি যে এমপ্লয়মেন্টের অপরচুনিটিটা কেমন আছে এখানে, স্পেশালি ধরেন যারা ইনভেস্ট করবে তারা তো দেখবে যে দেশে স্কিল্ড ম্যান পাওয়ার আছে কিনা। যদি ধরে নিই যে একটা প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি করবে তাহলে তারা দেখবে যে তারা এখানে আমার স্কিল ম্যান পাওয়ার আছে কিনা। তারপরে যদি ধরেন একটু স্কিল্ড ম্যানেজমেন্ট লেভেলের লোকের কথা যদি বলি, অফিসার লেভেলের কথা বলি, তখন দেখবে যে তাদের কমিউনিকেশন লেভেলটা কেমন, তারা কি ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাফেয়ার্স নিয়ে তারা জানে কিনা। সিমিলারলি কিন্তু আমি শুধু ইন্টারন্যাশনাল বললাম, বাট লোকাল ইনভেস্টররাও কিন্তু এই জিনিস দেখে যে আমি একটা ফ্যাক্টরি করতে যাচ্ছি এক জায়গায় বা একটা অফিস করতে যাচ্ছি এক জায়গায়, বাট এটা কি আমি am I getting all the support from all the stakeholders mean গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, তারপরে লোকাল, এই সমস্ত জায়গা থেকে আমি রিয়েল সাপোর্টটা পাচ্ছি কিনা। আমরা অনেক সময় বলে থাকি দেখেন যে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ইজ এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি, রাইট। সো বাংলাদেশকে আমরা ওরকম একটা জায়গায় নিতে হবে যে ইটস এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি, সবাই এখানে আসবে, ইনভেস্ট করবে এবং তারা নির্দ্বিধায় দেশকে তাদের ইনভেস্টমেন্টকে
আরওআইতে নিয়ে যেতে, রিটার্ন অফ ইনভেস্টমেন্টে নিয়ে যেতে উইদিন সার্টেন টাইম পিরিয়ডের পরে অবশ্যই। এখানে আরেকটা প্রতিবন্ধকতা খুব বড় আছে, আমরা পরে হয়তো আলোচনায় চলে আসতে পারবো। তারা তো ধরেন এখান থেকে তাদের মানে যখন ইনভেস্ট করবে ফরেন ইনভেস্টর, তারা তাদের একটা প্রফিটের অংশ নিয়ে যেতে চায় বাইরে, এটাকে রেমিটেন্স আউটবাউন্ড বলে। জি, একই প্রশ্ন মাহফুজ কবির আপনার কাছে করতে চাই আমি, যে এই যে বিনিয়োগকারীরা এখন বিনিয়োগ কম করছে, এটা কি এখন বর্তমানে স্থায়ী আমাদের কোনো সরকার নেই বলে এই জন্য, আপনার মতে কি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বেশ কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে, কিন্তু একটা বড় কারণ হচ্ছে আপনি যেটা বলেছেন যে যেহেতু এটা নির্বাচিত সরকার নেই, এটা অন্তর্বর্তী সরকার। জি, তো এখন এই অন্তর্বর্তী সরকার যে কাজগুলো করছে তার ভিতরে 3টা মূল অগ্রাধিকার। একটা হলো যে সংস্কার, তারপর হচ্ছে বিচার, এরপর নির্বাচন। হ্যাঁ, এখন এই 3টা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে তারা অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছে, এবং এই প্রায়ই দেখা যাচ্ছে যে মিটিংগুলো হচ্ছে যে এই ঐকমত্য কমিশনের অনেকগুলো রাজনৈতিক বিষয় আছে, প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয় আছে, যেগুলো নিয়ে আসলে একমত হতে হবে। তো তারা আলাপ আলোচনা করছে। তো এখন যদি এটা নির্বাচিত সরকার হতো তাহলে কিন্তু এই আলাপ আলোচনার দরকার হতো না, বা তারা কিন্তু এই যে উন্নয়ন বা এই যে বিশেষ করে আমি বলবো যে বিভিন্ন রকমের যে মেগা প্রজেক্ট বা অন্য কোনো ধরনের ব্যবসায়িক যে সমস্ত কন্ট্রাক্টগুলো আছে বা বড় যে এফডিআই, সেগুলো নিয়ে তারা হয়তো ব্যস্ত থাকতেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই মুহূর্তে কিন্তু আসলে আমরা চিন্তা করছিলাম যে এই অন্তর্বর্তী সরকার তারা হয়তো কিছু কুইক ডিসিশন নেবেন, বিশেষ করে যে ওয়ান স্টপ সার্ভিস এটার জন্য বা বিনিয়োগ খরচ কমানোর জন্য তারা হয়তো কোনো বড় রকমের ব্যবস্থা নেবেন। তো সেই দিকে যেহেতু তারা অন্য কাজগুলোতে বেশি ব্যস্ত, বিশেষ করে সংস্কার নিয়ে বেশি ব্যস্ত, তো এই কারণে তারা কিন্তু এই জায়গাগুলোতে খুব একটা সময় দিতে পারছেন না। তারা অনেক কাজ করছেন, খুবই ডেডিকেটেড তারা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই জায়গাগুলোতে আসলে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে। তো এই সমস্ত কারণে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই সরকার যে কাজগুলো করছেন এই মুহূর্তে, তো ওইগুলো অত্যন্ত জরুরি, কিন্তু এই যে এই বিনিয়োগের জন্য বা বিশেষ করে বিনিয়োগ আকর্ষণের জন্য বা দেশি যে বিনিয়োগগুলো আছে, তো সেগুলোকে একটু এক্সপেডাইট করার জন্য যে ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার বা বাস্তবায়ন করা দরকার, তো সেই জায়গাগুলোতে আসলে সেইভাবে কাজ হচ্ছে না। হ্যাঁ, তো এটা সুযোগ আছে এখনও, এই সরকার যদি এই নির্বাচনে, যেহেতু একটা রোডম্যাপ হয়ে গেছে, তো এই আমরা ধরে নিচ্ছি যে সব কাজগুলো হয়ে গেলে তো হয়তো ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হয়ে যাবে, কিন্তু তার আগে আসলে আরও অনেকগুলো কাজ আসলে পাইপলাইনে আছে সরকারের। তো যার ফলে হয়তো নির্বাচনের আগে এরকম করে বড় রকমের যে সিদ্ধান্ত, মানে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সিদ্ধান্ত, বা যে ব্যাংকের ঋণের সুদের হার পরিবর্তন করা, এখন যেহেতু উচ্চ সুদের হার রয়েছে এই কারণে অনেকে হয়তো উৎসাহিত হন না, তার বিনিয়োগ খরচ কমানোর জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া, সেগুলো হয়তো এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার হয়তো সিদ্ধান্ত নেবেন না, পরবর্তী সরকারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এই সমস্ত কারণে আমার কাছে মনে হচ্ছে যে আসলেই মানে ব্যবসায়ীদের দিক থেকে আগ্রহ অনেক কম। যে আপনার কি মনে হয় যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে, তো অবশ্যই আপনি যেটা বললেন যে সংস্কার করে তারপরে একটা নতুন সরকার গঠন করলে হয়তো বিনিয়োগকারীরা আরও আকৃষ্ট হতে পারে, কিন্তু যেহেতু বর্তমান পরিস্থিতিতে তারা সংস্কারের কাজ করছে, এটা যদি নির্বাচন যদি দেরি হয়, আরও যদি সময় নেয়, তো ততদিনে আমাদের এই বিনিয়োগকারীদের মানে এখানে বিনিয়োগ না করার জন্য আসলে কতটুকু ক্ষতি হতে পারে বা কতটুকু অর্থনৈতিকভাবে প্রভাব পড়তে পারে, আপনি কি মনে করেন? হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কম বিনিয়োগের কারণে কিন্তু রাজস্ব আদায় কম, মানে এনবিআর কিন্তু এই যে আমাদের যে টার্গেট সেটার অনেক পিছনে আছে। ইনফ্যাক্ট যে বিদায় যে ফিসক্যাল ইয়ার সেটাতে, আবার সামনের যে অর্থ বছর আসছে, তো সেখানেও কিন্তু টার্গেট কম করে দেওয়া হয়েছে, কিন্তু এরপরেও ভয় হচ্ছে অনেকেরই যে এই যতটুকু টার্গেট আছে ততটুকু হয়তো ফুলফিল হবে না, এমনিতে বাজেটের আকার ছোট, তো এই ভয়গুলো আছে আমাদের। তবে এই সবসময়ই দেখা গেছে যে আসলে কতগুলো এক্সেপশন আছে অবশ্যই, যেখানে হয়তো নির্বাচিত সরকার না থাকলেও, বিশেষ করে যে অনেক উন্নত দেশ রয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ আছে, তো সেখানে কিন্তু আবার নীতিগুলো কিন্তু খুবই মানে স্থিতিশীল, এবং নীতির পরিবর্তন হয় না এত সহজে, এবং ব্যবসায়ীদের জন্য ভালো ভালো নীতি সেখানে গ্রহণ করা হয়। তো ওইগুলো আছে, কিন্তু আমাদের দেশে তো অনেক রকম প্রতিবন্ধকতা আছে এইখানে, তো সেগুলো আসলে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে। তো আমি মনে করি যে অনেকে অপেক্ষা করছেন, বিশেষ করে আমাদের যে দেশীয় যারা উদ্যোক্তা, তারা চিন্তা করছেন যে তারা যেহেতু অতীতে আসলে এই রাজনীতিকভাবে ক্ষমতায়িত ছিলেন, মানে তারা অনেকেই মন্ত্রী হয়ে গেছেন, এমপি হয়েছেন, স্থানীয় সরকারের প্রতিনিধি হয়েছেন, মেয়র হয়েছেন, তো এই কারণেই তারা এখন চিন্তা করছেন তারা তখন ক্ষমতার বাইরে, তো তারা ক্ষমতায় গেলে হয়তো আরও বেশি উৎসাহী বা উদ্যোগী হবেন বিনিয়োগ করার জন্য। তো এইগুলোই আসলে আমার কাছে মনে হয় যে এটা চিন্তার বিষয়, একটু সময় লাগতে পারে হয়তো, যদি কাজগুলো না হয়, বিশেষ করে সংস্কারগুলো বা বিচার যদি একটু দেরি হয়, তাহলে সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে যেতে পারে। তো ওইটা হলে হয়তো আমাদের এরকম করে এটা মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে ওই বিনিয়োগটা কম হতে পারে,
এবং সেটা হলে আমাদের রাজস্ব আদায় কম, কর্মসংস্থান কম বা প্রবৃদ্ধিটাও হয়তো কম হতে পারে। তো এরকম একটা ধারণা আমাদের রাখতে হবে। জি, বাহাউদ্দিন মিয়া, আপনার কাছে জানতে চাবো যে আপনি কি মনে করেন কোন কোন সেক্টরগুলোতে এখন বিনিয়োগ করা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ? ঝুঁকিপূর্ণ যদি বলেন, আমি কয়েকটা সেক্টর বলতে চাই। সেখানে আমাদের রিয়েল এস্টেট সেক্টর একটা আছে, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা আছে, এনার্জি ডেভেলপমেন্টের উপর যেটা আছে, এই সেক্টরগুলোতে লোকজন খুব একটা বেশি এগোচ্ছে না। একটা যেটা ভাই বললেন যে সুদের হারটা অনেক বেশি ব্যাংকে। তারপরে বিনিয়োগকারীরা সাধারণত কী চায়, যে দেখবে যে তার মানে ইনভেস্টমেন্ট সেফ এবং এখান থেকে সে ফার্দার বিজনেস গ্রো করতে পারবে। সো এখন আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলো যেগুলো আছে, তারা দেখেন বিনিয়োগে আকৃষ্ট করার জন্য এখন লাইক আমি একটা এক্সাম্পল যদি বলি, দুবাইতে দেখবেন এখন লোকজন রিয়েল এস্টেটে মানে হিউজ ইনভেস্টমেন্ট করছে, এবং তারা কিন্তু বলে দিচ্ছে নেক্সট 5 ইয়ার্সে ইট উইল বি ডাবল টু দ্য মানে ইনভেস্টমেন্ট। সো লোকজন কিন্তু দেখেন আমাদের দেশে এখন রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টের থেকে লোকজন চলে যাচ্ছে দুবাইতে। এটা কি হচ্ছে, অনেকভাবে কিন্তু দেখেন আমাদের মানে মানি কিন্তু ড্রেনিং হচ্ছে, ওখানে চলে যাচ্ছে, পাচার করে নিচ্ছে অন্যভাবে, এটা রেগুলার ওয়েতে কিন্তু যাচ্ছে না মানিটা। তো এই সেক্টরগুলো, আইটি সেক্টরে আমাদের আরও অ্যাগ্রেসিভ হতে হবে, কারণ অন্যান্য উন্নত বিশ্বের সাথে আমাদেরকে মানে অ্যাডভান্সমেন্টে যেতে গেলে আইটিতে এগোতে হবে। আর আমি আমার অর্গানাইজেশন যে সেক্টরে আছে, আমি এটা একটু প্রায়োরিটি দিতে চাই, লজিস্টিক, সাপ্লাই চেইন। সো এই দুটো জায়গায় যদি আমরা কান্ট্রি থেকে এক্সপোর্ট ইম্পোর্টটাকে যদি কন্ট্রোল না করতে পারি, যে ট্রেড ব্যালেন্স যেটাকে বলি, যদি আমাদের এক্সপোর্ট বেশি হবে, ইম্পোর্ট কম হবে, এবং এটাকে মানে এনশিওর করতে হবে যে ব্যবসায়ীরা অন টাইমে এক্সপোর্ট করতে পারছে, ইম্পোর্ট করতে পারছে, এবং রেমিটেন্স আউটবাউন্ড যেটা বলতেছিলাম আগে, রেমিটেন্স ইনবাউন্ড আউটবাউন্ডটা প্রপার হচ্ছে। সো এটার জন্য কিন্তু ব্যাংকিং সেক্টর বা ফিনান্সিয়াল সেক্টরগুলো কিন্তু এগিয়ে আসতে হবে টু প্রোটেক্ট দ্য বিজনেস পিপল, টু সেন্ড দেয়ার মানি অ্যাব্রোড অ্যান্ড ব্রিং দেয়ার মানি টু কান্ট্রি। এই জিনিসগুলোতে এগিয়ে আসতে হবে। সো দিস আর দ্য সেক্টরস। এছাড়াও যদি বলেন যে এনার্জি, গ্যাস, এখানে কিন্তু অনেক ডেফিসিয়েন্সি আছে, হিউজ অ্যামাউন্ট আমাদেরকে পে করতে হয় যারা ইন্ডাস্ট্রিয়াল গ্যাস বা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিসিটি নিতে চায়। সো এখানেও কিন্তু অনেক আছে। আমরা সোলার সিস্টেমটাকে আরও দেশে কিন্তু আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে আসতে পারি, আরও ইনভেস্টরদেরকে আকৃষ্ট করতে পারি সোলার সিস্টেম আনার জন্য। কারণ আমাদের কিন্তু ডেফিসিয়েন্সি, যতই বলি না কেন ইলেকট্রিসিটি আমাদের অ্যাভেলেবেল আছে, বাট আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিসিটিতে হিউজ কস্ট বেয়ার করতে হয়। মানে ইমাজিনেশন, আপনি বলতেই পারবেন না কী পরিমাণ গ্যাস বিল দিতে হয় তাদেরকে। জি, মাহফুজ কবির, আপনার কাছে জানতে চাবো, ওই যে বিনিয়োগ কমে যাওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকাটা কতটুকু কঠিন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে? অনেকটাই কঠিন। তার কারণ যখন আমাদের দেশে বিনিয়োগ কম হচ্ছে, তখন কিন্তু আমাদের যারা প্রতিযোগী রয়েছেন তারা সেই সুযোগটা নিচ্ছেন। মানে হলো যে আমাদের এই মুহূর্তে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের সবচেয়ে বড় খাতটা কিন্তু আরএমজি, যেটা আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর। তো সেইখানে যতটুকু তাদের ক্যাপাসিটি রয়েছে তার 40 থেকে 60% সর্বোচ্চ তারা কিন্তু ব্যবহার করছে। তার মানে যে বাকিটুকু অব্যবহৃত থাকছে। আর আমাদের যারা প্রতিযোগী, বিশেষ করে যে আমি বলবো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তারা কিন্তু এই সুযোগটা লুফে নিচ্ছে। তারা তাদের পূর্ণ যে সক্ষমতা সেটা ব্যবহার করে বিশ্ববাজারে রপ্তানি করছে। এই মুহূর্তে ভিয়েতনাম মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাককে চীনকে টেক্কা দিচ্ছে, আমরা কিন্তু তার ধারে কাছে যেতে পারছি না। তো সুতরাং তারা অ্যাম্বিশাস প্ল্যানগুলো নিয়ে বসে আছে, আমরা বিনিয়োগকে আকৃষ্ট করতে পারছি না। আর যত দিন যাচ্ছে তারা তত বেশি প্রতিযোগী হয়ে উঠছে, আমরা পিছিয়ে যাচ্ছি। তো এইগুলো হচ্ছে আমাদের জন্য দুঃখজনক। আমি মনে করি যে আসলে এই যে এখন যে পরিস্থিতি আছে, মানে উচ্চ সুদের হার, বিনিয়োগের অনেক খরচ বেশি, তারপরে অ্যাপ্লিকেশন করলে এটার অ্যাপ্রুভাল আসতে আসতে অনেক সময় লাগে। একটা আরএমজি সেক্টরে ইনভেস্ট করতে গেলে দেখা যায় কি যে একটা অ্যাপ্লিকেশনের পরে 50-60টা জায়গা থেকে বা তারও বেশি জায়গা থেকে অ্যাপ্রুভাল নিতে হয়, সার্টিফিকেশন লাগে। তো এই যে সমস্যা, তারপরে জমি কিনতে গেলে সমস্যা, তারপর ইউটিলিটি কানেকশনের সমস্যা, গ্যাসের লাইন আছে কিন্তু সেখানে গ্যাসের প্রেশার নেই, বা অনেক সময় লাইন থাকার পরেও গ্যাস আসে না। তো এই অভিযোগগুলো তো আছেই। এখন এগুলো নিয়ে বিভিন্ন জায়গাতে গবেষণা হয়েছে, তারা বিশ্বব্যাংক, আইএমএফ তারা বলেছে যে এই সমস্যাগুলো আছে আমাদের। তো সেগুলো আসলে অ্যাড্রেস করার জন্যে যথেষ্ট পরিমাণে আসলে যে কর্মপ্রক্রিয়া বা কার্যক্রম গ্রহণ করা, তো সেই ক্ষেত্রে আমাদের কিছুটা দুর্বলতা আছে। আমরা অনেকগুলো কাজ করছি, সংস্কার করছি, কিন্তু তারপরেও আমাদের অনেক দূর পথ পাড়ি দিতে হবে, কিন্তু খুব দ্রুত কাজ করতে হবে। এই যত দেরি করবো আমরা, ততই আন্তর্জাতিক প্রতিযোগী থেকে আমরা পিছিয়ে যাবো, আমাদের প্রতিযোগী দেশগুলো আরও ভালো করবে। জি, আপনার কাছে একটু জানতে চাবো যে ব্যবসা সম্প্রসারণ না হলে সরকারের কর আয় ও রাজস্ব কিভাবে প্রভাবিত হয়? একদম মানে ইজি একটা কানেকশন আছে। মোর বিজনেস, মোর রেভিনিউ, মোর ট্যাক্স অ্যান্ড ইকোনমিক গ্রোথ, এটা তো থাকবেই। সো সেক্ষেত্রে আমরা
ধরে নিব যে দেশে যখন ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টের অভাব হবে, লোকজন ইনভেস্ট করবে না, সরকারের রেভিনিউ কমে যাবে, সরকারের ট্যাক্স ইনকাম কমে যাবে, এর সাথে সাথে নট অনলি দ্যাট, গভর্নমেন্টের সাথে যদি পাবলিকের কথা চিন্তা করেন, আমাদের লোকজনের কথা, তাদেরও কিন্তু ইনকাম ডেফিনেটলি কমে যাবে, পার ক্যাপিটা ইনকাম কমবে, জিডিপি গ্রোথ কমে যাবে। সো আলটিমেটলি হবে কি, ইকোনমিতে একটা বড় ইফেক্ট হবে। সো আমাদেরকে যেটা করা উচিত অবশ্যই, মানে যেটা একটু আলোচনায় চলে আসছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য মানে প্রমিনেন্ট সেক্টর ইন বাংলাদেশ, যেটা আমরা মনে করেছিলাম যে আরও 1-2 বছরের ভিতরে গার্মেন্টসটাকে বাংলাদেশের গার্মেন্টসটাকে পৃথিবীর মানে ওয়ান অফ দ্য বেস্ট সোর্সিং হওয়া উচিত, যেটা ভিয়েতনাম অনেকটা নিয়ে নিয়েছে। বাট ভিয়েতনামেতে কিন্তু আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে ছিলাম, অনেকটা অ্যাডভান্স লেভেলে ছিলাম ইন টার্মস অফ আওয়ার লেবার, স্কিল লেবার, আমাদের লেবারের কস্ট, সব কিছু মিলে ভালো ছিলাম আমরা। এখন যেটা হয়েছে, গত বছরের স্ট্যাটিস্টিক যদি বলি, গত বছরে প্রায় অ্যারাউন্ড, আমি এক্স্যাক্টলি ফিগারটা বলতে পারবো না, বাট সে নাম্বার অফ গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু ক্লোজ করতে হয়েছে তাদের। কারণ কি, এখানে হয়তো আমরা নেগোশিয়েট করতে পারিনি ভালো করে গার্মেন্টসের মানে সিএম রেটটা। তারপরে ধরেন আমাদেরকে অর্ডার যেগুলো দেওয়া হয় খুব মানে লো কস্টে অর্ডারগুলো দেওয়া হয়, হাই কস্টের অর্ডারগুলো দেখা যাচ্ছে ভিয়েতনাম পাচ্ছে, চায়না যদিও একটু এখন কম্পিটিশনে পিছিয়ে আছে, বাট ভিয়েতনাম পাচ্ছে। তো আমাদের কিন্তু এরকম কিছু কোয়ালিটি অর্ডার, প্রাইস অর দি অর্ডার নিয়ে আসতে হবে। এবং সরকারকে যদি রাজস্ব বাড়াতে হয়, সরকার কিন্তু আরও এগিয়ে আসতে হবে এখানে। এগিয়ে এসে সরকার শুধুমাত্র এনভায়রনমেন্ট দিলেই হবে না, যে ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট, সরকারের আদার ইনফ্রাস্ট্রাকচার, আদার মেকানিজম, আদার স্টেক হোল্ডার যারা আছে, সবাইকে কিন্তু সরকার একটা কোঅর্ডিনেশন সেলের ভিতর নিয়ে আসতে হবে, সো দ্যাট ইট ওয়ার্কস টুগেদার। সরকারের লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি বলেন, সেটাওকে নিয়ে আসতে হবে। সব কিছু মিলে সরকারের এমন একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ দিতে হবে, যেটা মানে তাদের আলটিমেটলি রেজাল্টটা কী হবে, সে তার মোর ট্যাক্সেশন হবে, মোর ইনকাম হবে, জিডিপি গ্রোথ হবে, পিপুলদের ইনকাম হবে, মানে পার ক্যাপিটা ইনকাম বাড়বে, লাইফস্টাইল চেঞ্জ হবে, অ্যান্ড আলটিমেটলি মানে ফরেন অ্যান্ড লোকাল ইনভেস্টররা মোর ইনভেস্ট করবে। যে আপনার কাছে একটু জানতে চাবো মাহফুজ কবির, যে কোন কোন খাতগুলোতে বিনিয়োগ সংকটের কারণে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, কোন কোন খাতগুলো? হ্যাঁ, আসলে বিনিয়োগের সংকট সব জায়গাতেই আছে, মানে প্রত্যেকটা খাতেই আছে। ইভেন আপনি যদি খেয়াল করবেন বিবিএস এর যে স্ট্যাটিস্টিক্স, এই যে বিদায়ী অর্থ বছরে দেখা গেছে যে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে মাত্র 1.79%, আর সার্বিক প্রবৃদ্ধি হয়েছে যে 3.97%, মানে 4% কম। এত কম প্রবৃদ্ধি আমাদের আসলে এই গত 2 দশকে কিন্তু ছিল না, মানে এই কোভিডের সময়টা যদি আমরা বাদ দিই। তো এখন কৃষিখাত সবসময় ভালো করেছে, দেখা যাচ্ছে যে কৃষিখাতেও কিন্তু এই ঋণের খরচ অনেক বেশি, মানে সেখানে ঋণের সুদের হার 12.5%-এর উপরে, মানে গড় সুদের হার। তো আর শিল্প খাত বা অন্যান্য যে সমস্ত রিয়েল এস্টেট বা অন্যান্য সার্ভিস সেক্টর, সেখানে 15.5-এর উপরে ঋণের সুদের হার। অথচ আমাদের প্রতিযোগী দেশগুলোতে সেখানে সুদের হার অনেক কম, ইউটিলিটিসের কস্ট কম। তো এখন সব খাতই বিনিয়োগ কমিয়ে দিচ্ছে। আরএমজি সেক্টরে যেটা হয়েছে যে কারখানা অনেকগুলো বন্ধ হয়েছে, যতগুলো নতুন কারখানা চালু হচ্ছে সেগুলো কিন্তু পুরনো যেগুলো বন্ধ হয়ে গেছে তার তুলনায় কম। তার মানে ওইটা একটা বড় ম্যানুফ্যাকচারিং সেক্টরে ফরেন কারেন্সি আর্ন করছে। প্রত্যেকটা সেবা খাতেই কিন্তু এখন আস্তে আস্তে করে কিন্তু বিনিয়োগ কমিয়ে দিচ্ছে। আর আমাদের যে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং যেগুলো, তো সেগুলোর ক্ষেত্রে একটা বড় কম্পিটিশন আছে। সেখানে আমাদের যদি এমন হয় যে ইম্পোর্টের কস্টটা কম হয়, লোকাল ম্যানুফ্যাকচারিংয়ের কস্টটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই ব্যবসায়ীরা ইম্পোর্টই করবেন। তো এই কাজগুলো হচ্ছে, মানে আস্তে আস্তে আমরা কিন্তু ইম্পোর্ট সাবস্টিটিউশন থেকে কিন্তু ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলো আসলে অর্থনীতির জন্য ক্ষতিকর। এবং এই সময়টাতে বিশেষ করে যখন এই আমাদের প্রতিযোগী দেশগুলো তারা নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ করে, তা আমরা দেখা যাচ্ছে যে উল্টাটা করছি। মানে এমন কোনো খাত নেই বা জায়গা নেই যেখানে আসলে বিনিয়োগ বাড়ছে। আরেকটা যেটা হওয়ার সম্ভাবনা আছে, আমি মনে করি যে এই যেহেতু বাজেটে এরকম বলা হয়েছে যে ই কমার্স ওইখানে আসলে ট্যাক্স বাড়ানোর কথা, মানে তো এখন ওইটা হলে আমি মনে করি যে এত বড় একটা গ্রোথ হয়েছিল, বিশেষ করে কোভিডের সময়টাতে আমরা ঘরে বসে বসে দেখতে পারতাম যে মেয়েরা, নারীরা তারা আসলে এই ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে তারা কিন্তু ব্যবসাগুলো করতেন। তো এখনও তারা নিরুৎসাহিত হয়ে যাবেন। তা আমার মনে হচ্ছে যে এখন এই পুরো আমাদের যে ফিসক্যাল সিস্টেম, ইনসেন্টিভ, এগুলোকে বিনিয়োগ বান্ধব করা দরকার। আর যেহেতু সামনে এই এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে, তো ওইটার জন্য কিন্তু অনেকে আরও পিছিয়ে যাচ্ছে, যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে দেখা যাবে যে আমাদের ওই সুবিধাগুলো থাকছে না। হ্যাঁ, তো এই মানে বিশেষ করে মার্কেট অ্যাক্সেসের সুবিধাগুলো থাকবে না। তো এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তো আসলেই আমাদের একটু মানে যে বিনিয়োগকারীরা আরও বেশি পিছিয়ে যাবেন এবং এতে করে দেশের অর্থনীতি আসলে ক্ষতি হবে।
জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাবো যে এই বিনিয়োগকারীদের বিনিয়োগ কম করার কারণে কি কর্মসংস্থানগুলোতে প্রভাব পড়ছে কিনা, পড়লেও কেমন প্রভাব পড়ছে? অবশ্যই এটা একটা বিরাট মানে সম্ভাবনার দ্বারটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেশে দেখেন, যদি আনএমপ্লয়মেন্ট বলেন বা এডুকেশন রেট বলেন, অনেক ইনক্রিজ হয়েছে, আনএমপ্লয়মেন্টও বেড়ে গিয়েছে। সো আনএমপ্লয়মেন্টের আমরা যদি দেশকে এভাবে করি, ডেভেলপমেন্ট থিঙ্কিং এরকম করি, কিছু লোক আমাদের চলে যাচ্ছে আনস্কিল্ড লেবার হিসেবে দেশের বাইরে, কিছু স্কিল্ড লেবাররা বা স্কিল ম্যান পাওয়ার এখানে বাংলাদেশে রয়ে যাচ্ছে, কিছু ব্রেন ড্রেন হয় যারা অর্থাৎ খুবই মেধাবী, তারা বাইরে পড়াশোনা করে ওখানে থেকে যাচ্ছে। এই সমস্তগুলো যদি আপনি দেশের ভিতরে ইউটিলাইজ করতে চান, দেশে এবং দেশের বাইরে, তাহলে আপনাকে অফকোর্স ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট থাকতে হবে এখানে। প্রথম বলি যে যদি আপনার এখানে অনেক মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় আমাদের দেশে, তাহলে তো আমাদের মানে আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক কমে যাবে। যদি ফরেন ইনভেস্টররা আসে, সেক্ষেত্রেও কিন্তু অনেক এমপ্লয়মেন্ট হবে। যদি আমরা আমাদের এখানে আরেকটা জায়গায় কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের সুযোগ আছে, আমরা এটা অনেক সময় ইগনোর করি, সেটা হলো আমাদের হিউম্যান রিসোর্সের উপরে ইনভেস্টমেন্ট করা। হিউম্যান রিসোর্স দেখেন, মানে আমাদের দেশে একটা ওয়ার্কার যখন মিডল ইস্টে কাজ করতে যায় 10,000 12,000 টাকা বেতন পায়। সিমিলারলি যদি ইন্ডিয়ার থেকে যায় বা শ্রীলঙ্কার থেকে যায়, দে গট লাইক 25,000 to 30,000, বিকজ তারা সেমি স্কিল্ড করে পাঠায় বা স্কিল্ড করে পাঠায়। সো এখানেও একটা ইনভেস্টমেন্ট করতে হবে, এবং এই ইনভেস্টমেন্টটা কিন্তু সরকারের কিছু অর্গানাইজেশন আছে, প্রাইভেট কিছু অর্গানাইজেশন আছে, বা প্রাইভেট পার্টনারশিপ, পিপুল পার্টনারশিপ যেটা আছে ট্রিপল পি, ওদের মাধ্যমে এই ইনিশিয়েটিভগুলো নেওয়া যায়। সো নিয়ে কিন্তু আমরা ইজিলি এই আনএমপ্লয়মেন্টের রেটটাকে কমিয়ে দিতে পারি, দেশের লোকজনের ইনকাম সোর্সটা বাড়িয়ে যেতে পারে, এখানে বাড়ানো যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম দেখবেন যে দেশে যখনই কর্মসংস্থান বেড়ে যাবে, তখনই কিন্তু দেশের থেকে অনেকগুলো মানে নেগেটিভ অ্যাক্টিভিটিস, যেগুলো আমরা আনএথিক্যাল অ্যাক্টিভিটিস বলি, এগুলো কমে যাবে মানুষের ভিতরে। সে ভিতরে ধরেন এই বিভিন্ন ধরনের ছিনতাই, চুরি বা এই সমস্ত জিনিসগুলো কমে যাবে। অনেক ধরনের মানে আনসোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমরা অনেকটা প্রোটেক্ট করতে পারবো। সো সব কিছুর মূলে কিন্তু আবারও বলবো যে আমাদের দেশে ফরেন অ্যান্ড লোকাল ইনভেস্টমেন্ট বাড়ানোর সাথে সাথে কর্মসংস্থান বাড়বে, এবং লোকজনের পার ক্যাপিটা যখন ইনকাম বাড়বে, তখন তাদের এডুকেশনের মানে ফার্দার হায়ার এডুকেশনের প্রবণতাও বেড়ে যাবে। এবং এমন একটা এলডিসি থেকে যখন আমরা ডেভেলপমেন্ট কান্ট্রিতে চলে আসবো, তখন কিন্তু বাইরের থেকে আমাদের ছেলেপেলের যারা বাইরে পড়তে যাবে, তারা কিন্তু ফেরত এসে এখানেই কাজ করার মতো মন মানসিকতা সৃষ্টি হবে। বিকজ যখন এই ডেভেলপমেন্ট কান্ট্রিতে চলে যাবে, দেখবেন যে আওয়ার কান্ট্রি উইল বি বেটার দ্যান এনি আদার কান্ট্রি ইন টার্মস অফ দেয়ার স্যালারি, তাদের বেনিফিট, এটা অন্য কান্ট্রির থেকে বেশি হওয়ার কথা, কারণ এখানে অনেক অপরচুনিটি আছে বাংলাদেশে। জি, মাহফুজ কবির, আপনার কাছে জানতে চাবো, গত 5 বছরের সাথে তুলনা করলে এখন পরিসংখ্যান কেমন দাঁড়িয়েছে? মানে জিডিপি, আমাদের জিডিপির হিসাবটাই যদি আমরা করি, জিডিপির গ্রোথের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের যে কোভিড-19-এর যেটা ইম্প্যাক্ট, তো ওইটা ঠিক ওই বছরটাতে আমাদের জিডিপি গ্রোথটা এই 3.5% কাছাকাছি ছিল। কিন্তু এরপরে আবার অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল, মানে 2021-22, 22-23, 23-24 অর্থ বছরে মোটামুটি একটা ভালো অবস্থাতে ছিলাম আমরা। এই হঠাৎ করে আবার এই যে 2024-25 অর্থ বছর, সেখানে আমরা অনেকটা কমে গেছি। এবং এটা শুধুমাত্র যে দেশীয় কারণ এরকম নয়, তো দেশি বিদেশি অনেক কারণ আছে, আন্তর্জাতিক যে পরিসরে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। বিশেষ করে এখন আমি বলবো যে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, তো এটার কারণে একটা সমস্যা তৈরি হতে পারে, বা যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তো সেটার কারণে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। তবে 2020-এর আগে যে একটা ট্রেন্ড ছিল, সেখানে কিন্তু একটা উচ্চ প্রবৃদ্ধির মধ্যে আমরা ছিলাম। তো সেখানে একটা বড় কারণ ছিল যে বড় বড় বেশ কিছু প্রকল্প ছিল আমাদের, তারপরে অনেক বিদেশি বিনিয়োগ এসেছিল বাংলাদেশে। তো এরপরে কিন্তু এই যে বিশেষ করে যে কোভিড শুরু হওয়ার পর থেকেই বা তারপরে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এগুলোর কারণে সমস্যা তৈরি হচ্ছে। আমি মনে করি যে এখন যে আসলে যে প্রজেকশনগুলো আছে, বিশেষ করে বিশ্বব্যাংক আইএমএফ যে প্রজেকশনগুলো দিচ্ছে বা আমাদের যে প্রজেকশন আছে, সেটা অনুযায়ী কিছুটা সময় লাগবে। 2027-28 সালের আগে আসলে আমরা আবার ধরেন উচ্চ প্রবৃদ্ধির জায়গাতে যেতে পারবো না। এর জন্য অনেক প্রাতিষ্ঠানিক সংস্কার লাগবে। আর এখন যে অর্থ পাচার নিয়ে কথাবার্তা হচ্ছে, অনেক অর্থ পাচার হয়ে গেছে, অনেক ব্যাংক খালি হয়ে গেছে, ওগুলো ঠিক হতেও সময় লাগবে। তো সব মিলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে একটা ভালো প্রবৃদ্ধির জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে যাব যে বিনিয়োগ হ্রাস, এটা কি ধনী গরিব আয়ের বৈষম্য বাড়িয়ে দেয় আপনার মতে? হ্যাঁ, অফকোর্স। এটা ধরেন আমরা যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, যে একজন ব্যবসায়ী
সে যদি বিনিয়োগ না করে তার কিন্তু মানি রিসাইকেল হবে না, মানে মুভমেন্ট হবে না। সো মানি যখন মুভমেন্ট না হয় তাহলে কিন্তু তার ইনকাম জেনারেট হবে না, সো তার লাইফস্টাইল কিন্তু আস্তে কমে যাবে আর কি। সিমিলারলি যদি এটা বিনিয়োগ হ্রাস হয় তাহলে কি হবে, আবারও ওই সেম কথায় ব্যাক করি যে এমপ্লয়মেন্ট কমে যাবে, তাদের ইনকাম সোর্স কমে যাবে, অনেকটা আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। আলটিমেটলি অফকোর্স তাদের জীবনযাত্রার পরিবর্তন তো আসবেই। সো ধনী গরিবের ভিতরে একটা বৈষম্য বেড়ে যেতে পারে আরেক দিক দিয়ে। সে ধরেন আমি যদি একজন ইনভেস্টর হই বা আমার যদি প্রচুর মানে ইনভেস্টমেন্টের মতো সুযোগ থাকে, আমি যদি দেশে এরকম ইনফ্রাস্ট্রাকচার না পাই, আমি তো বাইরে যাব, বাইরে যেয়ে ইনভেস্ট করতে শুরু করব। তখন লিগ্যাল ইলিগ্যাল না, আমি যে কোনোভাবে হয়তো একটা অন্য ওয়ে বের করে ইনভেস্টমেন্টে চলে যাব সেখানে, দেন আমার মানি কিন্তু ওখানে গ্রো হবে। ওই গ্রো হওয়া তখন কিন্তু দেখেন যে, আর এখানে কি হবে, বাংলাদেশের প্রেক্ষাপটের লোকজন কিন্তু এমনি তাদের ইনকাম, যেহেতু এখানে ইনভেস্টমেন্ট নাই, স্যালারি কমে যাবে, জব রিডান্ডেন্ট হয়ে যাবে, তারপরে ধরেন ইয়ে হয়ে যাবে, তাদের ধরেন আনএমপ্লয়মেন্ট আরও বেড়ে যাবে। তো আলটিমেটলি যেটা হবে, ওরা আরও নিচে নেমে যাবে, যারা মানে ধনী গরিবের কথা বলছেন, গরিবরা আরও নিচে নেমে যাবে, আর ধনীরা তাদের ইনভেস্টমেন্ট তো যে কোনোভাবে দেশে হোক না হোক দেশের বাইরে মানে এক্সপানশন করে ফেলবে, করে যে তারা কিন্তু আরও উপরে উঠে যাবে। সো এখানে কিন্তু একটা যেটা বললেন যে বৈষম্যটা আরও বেড়ে যেতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে বিনিয়োগ কমে যাচ্ছে, তো এতে অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভোক্তাদের আস্থায় কি ধরনের প্রভাব পড়বে? হ্যাঁ, বিনিয়োগ কম হলে যেটা হয় যে তখন কিন্তু স্কেল অফ প্রোডাকশন সেটা কিন্তু ছোট হয়ে যায়। তার মানে হলো যে আমাদের মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়। তো এখন এই মুহূর্তে আমাদের মূল্যস্ফীতি উঁচু, মানে এটা প্রায় 10% উপরে ছিল বেশ লম্বা সময় ধরে। মাঝখানে আমাদের এটা সংকোচনমূলক মুদ্রানীতি, তারপরে সরকারের বেশ কিছু কার্যক্রম, বিশেষ করে যে আমদানি শুল্ক সেখানে ছাড় দেওয়া বা অভ্যন্তরীণ যে শুল্ক ভ্যাট সেখানে কিছু পরিবর্তন, এটার কারণে দেখা যাচ্ছে যে কিছুটা হয়তো আমরা ভালো করেছি, মানে বিশেষ করে যে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে বা মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে, কিন্তু তারপরে এটা 10-এর কাছাকাছি আছে। তো এখন সরকারের যে সমস্ত চিন্তা ভাবনা সেটা হলো যে আগামী অর্থ বছরে সেটাকে কমিয়ে হয়তো 7-7.5 এরকম করে তারা নেওয়ার চিন্তা করছে, যদিও আমাদের টার্গেট আছে হচ্ছে যে 6.5%। তো এখন এই যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা যেগুলো হচ্ছে বা চলছে, তো সেটার কারণে দেখা যাবে কি যে আসলে আমাদের পরিশ্রমটা বেশি করতে হচ্ছে, এফোর্টটা বেশি দিতে হচ্ছে, যে ওই বিনিয়োগ কম হওয়ার কারণে। তো এইটা হচ্ছে আমরা কিন্তু যদি বিনিয়োগ বাড়াতে পারতাম তাহলে সেক্ষেত্রে উৎপাদন খরচটা কম হতো, এবং উৎপাদন খরচ কম হলে দেখা যেত যে মানুষের যে মানে বিশেষ করে ভোক্তাদের যে স্বস্তি সেটা বেশি থাকতো। তো উৎপাদন যেহেতু কম হচ্ছে, তো এটা বিনিয়োগের সাথে যেহেতু সম্পর্কিত, তো এই কারণেই ভোক্তারা কিন্তু উচ্চ মূল্যস্ফীতির মাসুল দিচ্ছেন। তো এটা একটা বড় সমস্যা। আমি মনে করি যে সামনের দিনগুলোতে যদি আমরা বিনিয়োগ বাড়াতে না পারি তাহলে সেক্ষেত্রে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে। যে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং যদি ইনভেস্টমেন্ট ডে বাই ডে আরও কমে যায়, তাহলে এতে মানে অর্থনৈতিক মন্দাটা আসলে কিভাবে তখন সৃষ্টি হবে আপনার মতে? মূল্যস্ফীতি বাড়ার সাথে সাথে তো অন্যান্য সম্পর্কগুলো কোরিলেটেড থাকে। সো ধরেন মানুষের ইনকাম জেনারেশন যদি কমে যায় আর মূল্যস্ফীতি যদি বেড়ে যায় তাহলে ইমব্যালেন্স হয়ে গেল লাইফের, ঠিক আছে, এটা একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যু যেটা আপনি বলতেছিলেন যে সেকেন্ড ইস্যুটা ছিল কি আপনার, মানে যে অর্থনৈতিক মন্দা তৈরির যে পরিবেশটা, এটা কেমন হতে পারে? আচ্ছা, এটা মানে অর্থনীতি তো অবশ্যই একটা মানে কি বলবো, সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু অর্থনীতির ইমপ্রুভমেন্ট বলেন বা এটার ডেফিসিয়েন্সি বলেন বা এটার মন্দা বলেন, যেটাই বলেন না কেন, এটা সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। সো আমাদের অর্থনীতি কিন্তু নট অনলি একটা সেক্টর বা একটা ইন্ডাস্ট্রি বা একটা মানে সম্পর্কের পরে কিন্তু বসে থাকে না বা একটার উপর ডিপেন্ডেন্ট না। সো ইটস ডিপেন্ড উইথ অল দ্য থিংস, সব কিছু মিলে। তো সব কিছুই একটা ব্যালেন্সড আমাদের ইকোনমিতে একটা ব্যালেন্স রাখতে হবে আর কি, মানে কি বলবো, প্রসেস ডেভেলপ করতে হবে যেখানে সব সেক্টর থেকে যাতে এইটাকে কন্ট্রোল করা যায়। কন্ট্রোল মেকানিজমটা একটা সেন্ট্রালি হতে হবে এবং সব জায়গা থেকেই এটাকে মানে প্রশ্রয় না দেওয়াটাই বোকামি হবে আর কি। সব জায়গা থেকে এটা ইকুয়াল মানে ইনফ্লুয়েন্স বা ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, সো দ্যাট দে ক্যান কাম ফরওয়ার্ড, সো দ্যাট দেশের ইকোনমিও গ্রোথ হবে এবং ইকোনমির সাথে লোকজনের লাইফ
হবে, আবার এটা যদি মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায় তাহলে আমরা কীভাবে এটা প্রোটেক্ট করব, সেই জিনিসগুলো থেকে আগের থেকে একটা মেকানিজম শুরু করতে হবে, জানতে হবে। এখন এই মুহূর্তে দেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে এখান থেকেই, বা দেশের যে অবস্থা আছে এখান থেকে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে হাউ টু আই মিন দ্যাট ওয়ে আউট ফ্রম দিস প্রসেস। এই প্রসেসটা তো ওয়ে আউট হতে হবে। এটার জন্য কিন্তু একটা নীতি, কৌশল এবং আমরা আমাদের বিশেষ করে যারা এই বিষয়গুলোতে নিয়ে এক্সপার্ট তাদের সাথে একটা মত বিনিময় হতে হবে। ব্যবসায়ীদের সাথে হতে পারে, ইকোনমিস্ট যারা আছে তাদের সাথে হতে পারে, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা আছে তাদের সাথে হতে পারে। সো এই গভর্নমেন্টের এই কোঅর্ডিনেশন সেলটা কাজ করতে হবে হাউ টু ডেভেলপ দ্য হোল থিং অ্যান্ড ব্যালেন্স দ্য ইনফ্লেশন অ্যাজ ওয়েল অ্যাজ লাইফ লিডিং অফ দ্য পিপল। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বর্তমানে ব্যবসায়ীদের বিনিয়োগ কম, এর অর্থনীতিতে কেমন প্রভাব যাচ্ছে এই বিষয় নিয়ে। আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন। আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।